আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার কিছু জুনিয়র রিসেন্টলি যারা ইন্টার্নশিপের জন্য যাচ্ছে, তারা ইন্টার্নশিপ নিয়ে কিছু পয়েন্টে কথা বলতে চেয়েছিল বা কিছু গাইডেন্স চেয়েছিল। তো আসলে যেহেতু ব্যস্ত সময়ের মধ্যে আসলে ওয়ান টু ওয়ান সবার সাথে কথা বলা যায় না, সেহেতু ভিডিও থ্রুতে দেওয়াটাই মেইন আসলে উদ্দেশ্য। তো ইন্টার্নশিপের ব্যাপারে প্রথম যে কথাটা বলবো যে ইন্টার্নশিপ দিস ইজ দ্য লাস্ট চান্স ফর এনি ওয়ান টু লার্ন। বিকজ এরপরে পরবর্তীতে যখনই আপনি জবে ঢুকবেন, ফ্রেশার হিসেবে ঢুকলে হ্যাঁ ঠিক আছে, আপনি যখন ফ্রেশার হিসেবে যাবেন তখন জবে এক্সপেক্ট করা হয় যে সে কিছু জানবে না, বাট তারপরেও আসলে কিছু লিমিটেশন থাকে, কিছু রেসপন্সিবিলিটিস থাকে, কিছু ডিউটিস থাকে এবং আপনার সিনিয়র আপনাকে বলবে, ধরবে, বলবে। কিন্তু ইন্টার্নশিপে এই ব্যাপারটা হয় না। ইন্টার্নশিপের সময় এই জিনিসটা জেনেই দেওয়া হয় যে স্টুডেন্ট কিছু জানে না, তাকে জানাইতে হবে, তাকে শেখাইতে হবে। তো এই প্রিভিলেজটা আপনি ইন্টার্নশিপে পাবেন, এটা কিন্তু আপনি জবে পাবেন না। সো ইন্টার্নশিপের সময় যতটা বেশি শেখা পসিবল হয়, দ্যাটস বেটার। এখন এখানে কথা হচ্ছে ইন্টার্নশিপে আসলে কতটা শেখা পসিবল, আর কী সুযোগ পাওয়া যায় কি না, বা ইন্টার্নশিপ 3 থেকে 6 মাস হয়, 6 মাসের মধ্যে শেখা সম্ভব কি না। না, 6 মাসে তো আপনি অবশ্যই কাজ শিখবেন না। দেখেন মানুষের 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর লাগে একটা জায়গায় যেতে, টেকনিক্যালি একটা সাউন্ড হতে। আপ টু এ লেভেল যেতে 5 বছর, 6 বছর সময় লেগে যায়। তো এখন 3 মাসে তাহলে আপনি কী শিখবেন? 3 মাসে আপনি একটা কনসেপশন নিতে পারেন, বা আপনি জানতে পারেন যে কী না জানলেই নয়। ব্যাপারটা হলো ধরেন একজন হচ্ছে রুকি প্লেয়ার যে জীবনে ক্রিকেট খেলেনি, আর একজন হয়েছে যে ডোমেস্টিক লেভেলে বা ফার্স্ট ক্লাস লেভেলে খেলেছে। তো সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু দুজনের কেউই বোঝে না। রুকি প্লেয়ারও বোঝে না, একদম মানে অভিষেক না হওয়া ক্রিকেটারও বোঝে না। যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে সেও ইন্টারন্যাশনাল ক্রিকেট বোঝে না, কিন্তু যে ফার্স্ট ক্লাস খেলেছে সে অন্তত জানে যে এর ভেতরে কী আছে এবং জিনিসগুলো কী হয়। তো আপনারা যারা ইন্টার্নশিপে যাবেন, এই 3-4 মাস সময়ের মধ্যে আপনাদের যে ইন্টেনশন থাকবে, যেটা আপনাদের ফোকাস করা উচিত, সেটা হচ্ছে ইউ শুড নো হোয়াট টু নো। মানে ফ্যাক্টরির ভেতরে একটা প্রসেসে কী কী জানা উচিত, কী জিনিসগুলো না জানলেই না, কাজগুলো কীভাবে হয়ে থাকে, সেই জিনিসগুলা আপনাদের জানা উচিত। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য গ্লোবাল এডুকেশন সিস্টেম, কিন্তু আমরা সবাই জানি যে প্র্যাকটিক্যাল প্রসেস অ্যান্ড থিওরিটিক্যাল নলেজ আর টু ডিফারেন্ট থিংস। বইয়ের সাথে প্র্যাকটিক্যাল কাজে অনেকটা ব্যবধান আছে। মিল নেই সেটা না, অবশ্যই মিল আছে। বইগুলো ওই এক একটা কাছে গবেষণা করেই লেখা হয়, টিচাররা ওইটার বেসিসেই পড়ায়, কিন্তু প্র্যাকটিক্যাল প্রসেস অনেক বেশি ফাস্টার। প্র্যাকটিক্যাল প্রসেস দেখবেন প্রচুর জিনিসপত্র স্কিপ করা হয়, এবং সেই জন্যই হচ্ছে আপনি প্রথম খটকাটা খাবেন যে হ্যাঁ বই তো এরকম পড়ছিলাম, ক্লাসে এরকম পড়ছিলাম, বাট ফ্যাক্টরিতে এই সামনে কিছু দেখতেছে। তো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। তো সেজন্য হচ্ছে ইন্টার্নশিপের সময় আপনাদের আসলে বুঝতে হবে, জানতে হবে যে আসলে আমার কী জানা দরকার, মানে কী না জানলেই না, বা হাউ দ্য শো বিগিনস, হাউ দ্য শো রানস, হাউ ফ্যাক্টরি রানস। তো আজকে সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো। তো প্রথমে যদি ইন্টার্নশিপের কথা বলি, তো আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ সময় ইন্টার্নশিপ স্পেসিফিকলি ম্যাক্সিমামলি নিট কম্পোজিট ফ্যাক্টরিগুলোতে করে থাকে। এর বাইরে ওভেন কম্পোজিটও রয়েছে, ওয়াশিং রয়েছে, গার্মেন্টস রয়েছে, বাট ম্যাক্সিমামলি নিট কম্পোজিটেই হয়, কারণ বাংলাদেশের যে প্রায় 5000 গার্মেন্টস রয়েছে তার মধ্যে নিয়ার অ্যাবাউট 3500। ইন্টার্নশিপের সরি, আপনারা যেহেতু জানেন আমি এভাবেই ভিডিওগুলো করি, যেহেতু আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না। ইভেন আমার ব্যাকগ্রাউন্ডটাও দেখতে একটু অকওয়ার্ড লাগছে, আমার কাছে অকওয়ার্ড লাগছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি আমার বাসায় কোনো স্টাডি বা লাইব্রেরি নাই। আমি এই টেবিলেই পড়াশোনা করতাম, এই টেবিল এখনও আছে, আমি অল্প কিছু বইয়ের কালেকশন এখানে রেখেছি। এখন আমার বাসার বাচ্চারা এখানে পড়াশোনা করে। তো আমি চিন্তা ভাবনা করছি আমি একটা হোয়াইট বোর্ড কিনে নেব, যেহেতু আমি এরকম কন্টেন্ট আরও বানাবো। তো আজকে প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিট কম্পোজিট ফ্যাক্টরিতে ইন্টার্নশিপ। তো আমি যদি আপনাদের ইন্টার্নশিপের একটা ফ্লোচার্ট দেখাই, ইন্টার্নশিপকে আমরা বেসিক্যালি ইন্টার্নশিপে যাওয়ার আরও জায়গা রয়েছে, বাট বেসিক্যালি ম্যাক্সিমামলি মেজরলি মানুষ আইদার নিট কম্পোজিটে যাচ্ছে বা আইদার ওভেন কম্পোজিটে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওভেন কম্পোজিটটাও আমাদের দেশে খুবই কম, ম্যাক্সিমাম হচ্ছে ডেনিম গার্মেন্টস বা ওভেন গার্মেন্টস। তো আমি আসলে দুটো একটা ব্যবধান দিয়ে দিয়েছি নিট আর ওভেনের পার্থক্যটা বোঝানোর জন্য, যে আপনি নিটের ইন্টার্নশিপ করছেন অথবা ওভেন ইন্টার্নশিপ করছেন। তো ইন্টার্নশিপ শুরু করার পরে প্রথম যে জায়গাটা আপনাদের ফোকাস হওয়া উচিত, যে দুঃখিত,
ইন্টার্নশিপ শুরু করার জন্য আপনি যে কোনো ফ্যাক্টরিতে যান, ফ্যাক্টরিতে যাওয়ার পরে এইচআর বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদেরকে যে ডিল করবে অথবা যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আপনাদের ডিল করবে তাদের কাছে সবার আগে একটি রিকোয়েস্ট দেবেন যে কাইন্ডলি আমাদের একটি প্ল্যান ব্যাক দিয়ে দেবেন যে আমরা কীভাবে ইন্টার্নশিপটা করবো। আমাদের 3 মাস সময় আছে, সপ্তাহে 4 দিন করছি, 5 দিন করছি। প্রথম মাসের 20 দিন আমরা এই ডিপার্টমেন্টে, দ্বিতীয় মাসের 20 দিনে আমরা ওই ডিপার্টমেন্টে। ফর এক্সাম্পল, প্রথম 20 দিন মিটিংয়ে, পরের 20 দিন ডাইংয়ে, পরের 20 দিন ফিনিশিংয়ে, তারপরের 20 দিন ডাইংতে, মাস লাস্টের 1 মাস মার্চেন্ডাইজিংয়ে। এটা আপনারা আগে চেয়ে নেবেন। তাহলে যেটা হচ্ছে, প্ল্যান থাকলে আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। এবং রিকোয়েস্ট করবেন এইটা ফ্যাক্টরির ফ্লোচার্ট ওয়াইজ পাওয়া। কারণ হচ্ছে নর্মালি যে টেন্ডেন্সিটা হয় ফ্যাক্টরিগুলোতে এক এক সেকশনে কাজের চাপ অনেক সময় কম বেশি হয়। যেমন ধরুন আমার ডাইংয়ে হঠাৎ করে ক্যাপাসিটি লোড বেশি আছে, তো দেখা যাবে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আপনাকে ডাইংয়ে তখন শিফট দিতে চাইবে, বলবে যে আপনারা আগে ফিনিশিং করে দেন, পরে ডাইংয়ে যায়। বাট ওটা করা যায়, কিন্তু আসলে হেল্পফুল হবে বা হবে না। কারণ হচ্ছে আপনি যদি ফ্লো ওয়াইজ যান, কাজগুলো দেখাটা বোঝাটা সহজ হবে, এবং আপনি যাচ্ছেনই কাজটা সহজে দেখার জন্য, বোঝার জন্য। আমি যদি নিটিংয়ের নিট কম্পোজিটের ফ্লোচার্ট দেখাই আপনাদেরকে, নিট কম্পোজিটে প্রথমেই আসে নিটিং, এরপরে আসে ডাইং, এরপরে আসে ডাইং ফিনিশিং, কাটিং, সুইং, গার্মেন্টস ফিনিশিং, আর এরপরে একটা মেজর পোর্শন আছে মার্চেন্ডাইজিং। এর বাইরে আপনারা যদি আরও দেখেন, এর বাইরে আরও কিছু ইম্পর্টেন্ট সেকশন থাকে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টাইম স্টাডি, প্ল্যানিং। প্ল্যানিংয়ের আবার 2টো পার্ট থাকে, ফেব্রিক প্ল্যানিং, গার্মেন্টস প্ল্যানিং। আপনাদের সুবিধার্থে এই শিটগুলোকে আমি সব পিডিএফ আকারে করে দিয়ে দিই। আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে রাখবো। তো যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে এই পিডিএফগুলো আমি দিয়ে দিচ্ছি। ইটস অ্যাবসলিউটলি ফ্রি। তো নিট কম্পোজিটে যাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনারা যে জিনিসটা ফোকাস করবেন, আপনারা চাইবেন যে আপনাদেরকে নিটিং, ডাইং, ফিনিশিং, সুইং, এভাবে ফ্লোলি দেওয়া হোক, ফ্লোচার্ট ওয়াইজ দেওয়া হোক। অথবা আপনারা চাইলেন মার্চেন্ডাইজিং থেকেও শুরু করতে পারেন। কারণ মার্চেন্ডাইজিং একটা জায়গা যেখানে একটা অর্ডার A to Z পৌঁছে যায়। তবে মার্চেন্ডাইজিংটা শেষে করাটা বেটার, তাহলে মার্চেন্ডাইজিংয়ের কাজটাকে আপনি ভালোভাবে রিলেট করতে পারবেন। শুরুতে যদি আপনি মার্চেন্ডাইজিং করতে চান তাহলে হচ্ছে কাজ আসলে কিছু বুঝে উঠতে পারবেন না, আর পরে গিয়ে জিনিসগুলোকে রিলেট করা একটু টাফ হবে। আর আরেকটা ব্যাপার হয় যে মার্চেন্ডাইজিং অনেক জায়গাতে আসলে ইন্টার্নশিপ দিতে চায় না, কারণ মার্চেন্ডাইজার আসলে প্রচুর লোডেড থাকে। আমি নিজেও যে মার্চেন্ডাইজার, আমিও দেখতে পাই যে আসলে প্রচুর লোডেড থাকার কারণে দিতেই চায় না। তো তারপরেও সেক্ষেত্রে এই জন্য পরামর্শ হচ্ছে আপনারা নিটিং থেকে শুরু করার চেষ্টা করবেন। মিটিংয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে ইন্টার্নশিপে গেলে আসলে শুরুতে আপনাদের ফ্লোরে ফ্লোচার্ট করাবে, মেশিন নাম্বার লেখাবে, কোন মেশিন কত ডায়ার এটা লেখাবে, কয়টা কোন ডায়ার মেশিন আছে এটা দেখাবে, মেশিনের পজিশনিং শেখাবে। এগুলোকে আমরা অনেক সময় লাইটলি নেই, কিন্তু নেওয়া উচিত না। কারণ হচ্ছে ফ্লোরের লেআউট, মেশিন ডায়া ওয়াইজ মেশিনের সেট আপ, মেশিনের ডায়া, ফ্লোরের লেআউট, মেশিনের সেট আপ, ফ্লোরের সেট আপ, সব কিছুই একটা ক্লেভারলি থট আউট সিস্টেম। পুরো ফ্লোরের যে মেশিন প্ল্যানগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই ক্লেভারলি থট আউট করে করা হয়েছে। আপনি দেখবেন তো আপনারা যেমন খেয়াল করবেন যে অ্যাডজাস্ট ফ্যান যেটা থাকে ফ্লোরে গেলে, অ্যাডজাস্ট ফ্যান লাগার কোনো নিটিং মেশিন দেওয়া হয় না, কারণ অ্যাডজাস্ট ফ্যান প্রচুর হাওয়া টেনে নেয়। আর ওটার সামনে যদি আপনি নিটিং মেশিন দেন তাহলে নিটিংয়ের সুতা আল্লাহর রাস্তা একটাও থাকবে না, সব কাজটা শেষ করে ছিল। ওই যে মেশিনের সেট আপ ওটাও কিন্তু ওটা দেখে করা। আবার দেখবেন অ্যাডজাস্ট ফ্যানটার ঠিক অপোজিটে অবশ্যই একটা গেট থাকবে, এবং নর্মালি সেই গেটটার একটা পোর্শন খোলা রাখা হয়, ফায়ার ডোরগুলো লাগানো হয় ফ্যাক্টরিতে নর্মালি। এটারও একটা ক্লিয়ার কাট থট আউট সিস্টেম আছে যে বাতাসটা যে শক করবে সে কোথায় বাতাসটা আসবে, দ্যাটস ওয়াই কিন্তু এই গেটটা ওপেন রাখা হয়। তো এই জন্য বললাম যে এই ফ্যাক্টরির বা ফ্লোরের লেআউট যে এটা কেউ হেলাফেলা করবেন না, এটাও দেখবেন, এটাও একটা দেখার এবং শেখার জিনিস। তো প্রথমে মিটিংয়ে যাওয়ার পর অবশ্যই আপনাদেরকে এটা বলবে ফ্লোরের লেআউট দেখা, মিটিং মেশিনের সেট আপ দেখা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেশিন ডায়ার। এখন আমি লিখে রেখেছি কোন ফ্লোরে কত ডায়ার কয়টা মেশিন আছে, এটা অবশ্যই মুখস্থ করবেন। কারণ নিট গার্মেন্টসে ফেব্রিকের ফাইনাল ডায়া এই মেশিন ডায়ার সাথে হাইলি রিলেভেন্ট, টোটালি রিলেভেন্ট, এবং এই মেশিন ডায়ার সাথে ফেব্রিকের ফিনিশ যে ডায়া, আমরা যে ফিনিশিংয়ে ধরি, ফিনিশ ডায়াটাও টোটালি রিলেভেন্ট, এবং এই ফিনিশ ডায়ার সাথে কাটিংয়ের কাটেবল যে উইথ
সেটা টোটাল মানে সেটা সরাসরি এই জিনিসটাই ভাই। এবং কাটেবল উইথের উপরে এবং এই কাটেবল উইথের উপরে আপনার গার্মেন্টসের কনজামশন কস্টিং পুরোটাই ডিপেন্ড করে। দ্যাট মিনস আপনি এবার যদি সহজ করে বলি তো একটু ক্লিয়ারলি ভাবুন, মেশিন ডাই হচ্ছে নিটিংয়ে মেশিন ডাইওয়াইজ নিটিং হয়, নিটিংয়ের পরে ফেব্রিকটা ব্যাচে যায়, ডাইং হয়, ফিনিশ হয়, ইন্সপেকশন হয়, কাটিং হয়, সুইং হয়, গার্মেন্টস প্যাক হয়ে যায়। ইম্প্যাক্ট কোথায়? গার্মেন্টসের কস্টিং। কত পেছনের জিনিস কত সামনে এসে ইম্প্যাক্ট ফেলে। দ্যাটস ওয়াই আই সেড দ্যাট দিস এন্টায়ার সিস্টেম ইজ এ ক্লেভারলি থট আউট সিস্টেম। এখানে কোনো কিছুকেই আপনার হেলা ফেলা করা উচিত না। মেশিনটা দেওয়ার পরে পরবর্তীতে নিট ফেব্রিকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ফেব্রিকের ইয়ার্ন কাউন্ট। ইয়ার্ন কাউন্টের উপরে ফেব্রিকের জিএসএম টোটালি ডিপেন্ডেবল। এবং ইয়ার্ন কাউন্টের সাথে এই জিনিসটার সাথে রিলেভেন্ট হচ্ছে ফেব্রিকের এসএল বা স্টিচ লেন্থ। স্টিচ লেন্থ আপনি একই কাউন্টের সুতা দিয়ে একটা রেঞ্জের মধ্যে জিএসএম আনা যায় কাপড়, মানে 40 কাউন্টের সুতা দিয়ে আপনি 120 জিএসএমের কাপড় বানাতে পারবেন। 120 যদিও খুবই টাফ হয়, 120, 130, 140ও বানাতে পারবেন, ডিপেন্ডিং অন স্টিচ লেন্থ অ্যান্ড স্পন্ডেক্স পার্সেন্টেজ। তো এই জন্য নিটিংয়ে ঢোকার পরে মেশিন ডাইয়ের সাথে সাথে আপনাকে স্টিচ লেন্থ এবং কাউন্ট এই জিনিসটার আইডিয়া নিতে হবে। এখানে আরেকটা মজাদার জিনিস বলি, এই মেশিন ডায়ার যে জিনিসটা আছে, এই মেশিন ডায়ার ইম্প্যাক্ট কাপড়ের উপরে, মানে ডায়ার উপরে, এই মেশিন ডায়ার উপরে কাপড়ের ফাইনাল উইথ আসে। কিন্তু এই কাউন্ট আর এসএলের মধ্যে কিছু জিনিসপত্র আছে, কিছু জিনিস আছে খেলার জায়গা বলি আমরা। ওই খেলার জায়গাতে আপনি চেঞ্জ করলে মেশিন ডায়া একটা হলেও কাপড়ের উইথ চেঞ্জ করা পসিবল। এই যে কোঅর্ডিনেশনটা, এইটাই একটা টেকনিক্যাল পার্সন করে, এবং এই টেকনিক্যাল পার্সন এটা করতে পারে দেখি হি ইজ হাইলি ভ্যালুড। দেখবেন ফ্লোরের জিএম, এজিএম, ডিজিএম, টেকনিক্যাল ম্যানেজার, এই লেভেলের লোকজন আপনারা যাদের চিন্তা করেন এই লোক কী কাজ করে ভাই, এত এসিতে বসে থাকে, সকালবেলা আসে 11টার দিকে 10টার দিকে, আসার পরে নাস্তা খায় একটা মিটিং করে লাঞ্চ করে বিকেল পর্যন্ত বসে থাকে, নামাজ টামাজ পরে 5:30টার সময় চলে যায়। আমরা সকালে 9টায় ঢুকি, সন্ধ্যায় রাতে 9টায় বেরোই, কিন্তু এই লোক বেতন নিয়ে যায় 5 লাখ টাকা, আমাদেরকে বেতন দেওয়া হয় 25,000 টাকা। কেন? এই কারণে এই জিনিসটার যে কোঅর্ডিনেশন, ধরেন 34 মেশিন ডায়াতে 68 ওপেন বা 70 ওপেনের কাপড় হওয়ার কথা, সে ওই মেশিন দিয়ে 64 টাকা কাপড় বানায় দিচ্ছে, বা 72 টাকা বা 74 টাকা কাপড় বানায় দিচ্ছে। কেন? এই যে এসএলআর কাউন্টের যে কোঅর্ডিনেশনটা, এটা ওই লোক করতেছে, এই জন্য ওই লোকের কাছে ওই স্কিলটা হয়ে গেছে এই জন্য। তো দ্যাটস ওয়াই আপনারা নিটিংয়ে যাওয়ার পরে ম্যান্ডেটরিলি যে জিনিস শিখবেন, আর কিছু শিখেন না শিখেন ভাই, মেশিন ডায়া, স্টিচ লেন্থ আর কাউন্ট, এই 3টে জিনিস অবশ্যই শিখবেন। স্টিচ লেন্থ আর কাউন্টের কোঅর্ডিনেশনেই দুনিয়ার অর্থের জিনিস হয় নিটিংয়ে। আচ্ছা, নিটিংয়ের পরে আপনারা যাবেন ডাইংয়ে। এইখানে মাঝখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে ব্যাচ সেকশন, ফেব্রিক ব্যাচিং বলি আমরা এটাকে। ব্যাচ সেকশনে নর্মালি আমরা যখন ইন্টার্ন করি, আমাদের ব্যাচে ইন্টার্ন করতে বলাও হয় না, কারণ ওটাকে কেউ ইম্পর্টেন্ট কিছু মনে করে না। কি হয়, কাপড় আসে, ওজন দেয়, একটা ব্যাচ কার্ড লাগায়, ছেড়ে দেয়। বাট ওইটারও প্রচুর ইম্পর্টেন্স আছে। ব্যাচ থেকে যেভাবে কাপড় ব্যাচ হবে সেভাবেই কাপড় ডাইং হবে। এবং ব্যাচের লোকজন মেশিনের লোডিংটা 1500 কেজি, 1800 কেজি, 2000 কেজি, 900 কেজি, 300 কেজি, কোন মেশিন কখন ফাঁকা হবে সেই হিসেব করে তারা ব্যাচের প্ল্যানটা দিয়ে থাকে। তো ডাইং মেশিন কিন্তু কোনোটাই কখনো থাকা যায় না, রাখা যায় না, রাখলেই কোম্পানির লস। ডাইং মেশিন সাদা হাতির মতো, প্রচুর কস্ট ডাইংয়ের। একটা ডাইং মেশিনের পেছনে গেলেই দেখবেন যে কত লাইন, কত পাইপ, কত তার, কত কিছু লাগানো। তো মেশিন কখনো ফাঁকা যাওয়া যায় না, আর মেশিন ফাঁকা যাতে না যায় এটা এনশিওর করে প্ল্যানিং এবং এই ব্যাচ সেকশনের লোকজন। যে ব্যাচ সবসময় মেশিনের সামনে রেডি, দেখবেন মেশিনের সামনে গ্রে কাপড় রেডি করা থাকে, জাস্ট এনি টাইম যাতে উঠায় ফেলা যায় নামলেই। তো এই জন্য আপনারা ব্যাচে যাবেন, ব্যাচে গিয়ে ব্যাচের বেসিক প্রসেসটা অবশ্যই শিখবেন। এবং ব্যাচ থেকে প্রচুর এমন মিস্টেক হয় যে এন্টায়ারলি আপনার কাপড় নষ্ট হয়ে যায়। আমি যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, তাহলে একবার আমাদের কেমার্ট অস্ট্রেলিয়া বাইরের, আমি যখন কর্মন গ্রুপে জব করতাম আর্কিনিক টাইমে, কেমার্ট অস্ট্রেলিয়া বাইরের আমাদের ফেব্রিক ছিল স্লাবিয়ান নর্মালি একটু কস্টলি হয়। তো 912 কেজির একটা ব্যাচ করা হয়েছে। কাপড়ের কালার হবে চিলি পাইপার, কিন্তু ব্যাচ কার্ড ভুলে হয়েছে বিলিয়ান ব্ল্যাকে। তো এই যে কাপড়ের কালারের সাথে ইনিশিয়ালি কাপড়ের জিএসএমের একটা সম্পর্ক আছে, এবং কাউন্টের বা এই স্টিচ লেন্থের একটা সম্পর্ক আছে। এটা আমি ডিটেইলে অন্য ভিডিওতে অবশ্যই ডিসক্রাইব করবো। তো তার মানে মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি চিলি পাইপার কাপড়
ব্রিলিয়ান্ট ব্ল্যাকে ডাইং করেন তাহলে ওই কাপড়ের জিএসএম বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে, বা জিএসএমটা অ্যাচিভ হবে না। কারণ চিলি পাইপার কাপড়টা হচ্ছে আপনার একটু লাল কালার এবং ব্ল্যাক কাপড়টা ব্ল্যাক কালারের। এখন এখানে একটা মজাদার কনসেপশন আছে, ব্ল্যাকের শেড পার্সেন্টেজ 7% থেকে 9% পর্যন্ত হবে, চিলি পাইপারের সেটা হবে অ্যারাউন্ড 4, ম্যাক্সিমাম আসলে 4% হবে, 4 to 5%। তো 4 to 5% মানে হচ্ছে ডাইংয়ের পরে ও 4 to 5% ওয়েট গেইন করবে, আর ও করবে 9%। তো আপনার টার্গেট জিএসএম ধরেন 160, সরি, তো 160-এর হিসাব করে এই কাপড়টা বানানো হয়েছে। এখন এই কাপড়ে যদি এই মানে 4-5% ডাইস নেবে, তো সেই হিসাব করে ওইভাবে ওকে এসএল সেট করা হয়েছে। এখন ও যদি 4%-এর জায়গায় 9% নিয়ে ফেলে, মানে 5% এক্সট্রা, তো এই 5% কই যাবে? 5% জিএসএমে যাবে, মানে আপনার কাপড়ের অ্যাভারেজ জিএসএম 5% বেশি হয়ে যাবে। তবে 5% অ্যাভারেজ জিএসএম তো টলারেন্স করে না হয়, কাপড় ইউজ করা যায়, ইয়েস অবশ্যই করা যায়। কিন্তু ধরেন এই যে 4-5% ডাইস যাবে, এটা কিন্তু 5% প্লাস মাইনাস হিসেব করেই, মানে আপনার রিকোয়ার্ড জিএসএম 160, ব্ল্যাক হওয়া তো এটা নর্মালি হচ্ছে 165, কাপড়ের জিএসএম গ্রেতে বা নর্মাল স্টেজে এমনি হাই ছিল, ওটা হয়ে গেছে 170, আপনার পুরো ব্যাচের জিএসএম হয়ে গেছে 70-72, কাপড় 160। সবসময় কিন্তু আপনি কাপড় ইউজ করতে পারবেন না, তো আলটিমেটলি কাপড়ের কোয়ালিটি প্রবলেম আসবে। এই জন্য এই যে চিলি পাইপার আর ব্ল্যাকে বিশাল ঝামেলা। তো আমি নিজে এরকম 912 কেজির একটা ব্যাচ দেখলাম, ব্যাচ কার্ড ফুল, যে কোনো কারণে আমি এটা চেক করতে গিয়েছিলাম, কারণ আমার কাজ ছিল ওই ব্যাচটা ফলো আপ করা। আমি ট্রায়াল ব্যাচ দেখতাম, মানে একটা ব্যাচের A to Z পুরো প্রসেসটা দেখতাম, প্যারামিটারগুলো নিতাম। তো আমি যখন গেছি চেক করতে যে এই ব্যাচটার কি মেশিনে উঠছে কিনা, নাই হয়েছে কিনা, তখন দেখতেছি আমার ব্রিলিয়ান্ট ব্ল্যাকের চিলি পাইপারের ট্রায়াল ব্যাচের মধ্যে ব্রিলিয়ান্ট ব্ল্যাকের ইয়া দেওয়া, ব্যাচ কার্ড দেওয়া। তো ইনস্ট্যান্ট আমরা থামায়া হচ্ছে ব্যাচ কার্ড চেঞ্জ করলাম। আচ্ছা, তো সেই জন্য ব্যাচ সেকশন ইজ এ ইম্পর্টেন্ট পার্ট। এরপর আসেন, এরপরে ব্যাচের পর আপনি যাবেন ডাইংয়ে। এখনও টেক্সটাইলের বইগুলোতে লেখা থাকে স্টেন্টার ইজ দ্য হার্ট অফ ফিনিশিং, আর ডাইং ইজ দ্য হার্ট অফ টেক্সটাইল। পুরা টেক্সটাইলের কাপড়ের খেলাধুলা যা আছে সব আপনি ডাইং চেঞ্জ করে দিতে পারেন। এবং ডাইং এত ডিপ একটা জিনিস যে ভেতরে ঢুকে কাজ না করলে বোঝা পসিবল না। আমাদের ওয়ান্স অ্যাগেন আই এম মেনশনিং অ্যাবাউট তলমু, আমাদের একজন ডাইংয়ের ডিজিএম ছিলেন নন্দকিশোর ধামাল স্যার। সে ম্যাগনিফিসেন্ট একজন টেকনিশিয়ান ছিলেন। আপনার পুরো কাপড়ের মধ্যে ধাপ্পা পড়ে গেছে বা স্পট পড়ে গেছে, ইয়েলো স্পট পড়ে গেছে, এই রকম কিছু স্পেশাল কেমিক্যাল ছিল। সে ডাইং মেশিনে ধরে প্রসেস করে ওই কাপড়টাকে ফ্রেশ করে দিতেন। 100 কেজি কাপড় নষ্ট হতো, কিন্তু বাকি 900 কেজি কাপড় বেঁচে দিত। তো ডাইং একটা ইন ডিপ জিনিস। তো ডাইংয়ে গেলে, ডাইং আসলে 2 মাস 3 মাস 6 মাসে শেখা পসিবল না, এটা টাইম দিয়ে আপনাকে শিখতে হবে। আপনি যদি ডাইংয়ে ক্যারিয়ার করতে চান তাহলে ডাইংয়ে ঢুকে যেতে হবে, যে পজিশনে হোক, যত দ্রুত হোক এবং যত সময় যাবে। ডাইংয়ে যদি কাজ করেন, আপনার যত সময় যাবে ইউ উইল বি এ ভ্যালুয়েবল অ্যাসেট। একটা সময় প্রচুর ঝোঁক ছিল লোকজনের ডাইংয়ে কাজ করা, এখন চিন্তা করে না, গরম কষ্ট এই সেই করবো না, 12 ঘন্টা ডিউটি, সব ওকে ভাই। বাট ডাইংয়ের যে খেলাটা হয় সেটা আর কোথাও হয় না, নাম্বার 1। নাম্বার 2, আপনারা ফ্যাক্টরিগুলোতে যান, বাংলাদেশে যদি 2000 নিট কম্পোজিট টেক্সটাইলও থাকে, তাহলে খুঁজে দেখবেন 2000-এর মধ্যে 1950টা নিট কম্পোজিট টেক্সটাইলের অপারেশন হেড বা জিএম ডাইং থেকে, ডাইং ব্যাকগ্রাউন্ডের, ডাইং থেকে উঠে আসে। বিকজ ডাইং প্রসেস, এই পুরো প্রসেসগুলো বিভিন্ন জায়গায় প্রবলেম ক্রিয়েট করতে পারে, আবার সলিউশনও করতে পারে। ডাইং খুবই ইনডিপ জিনিস। ডাইং 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 মাস 6 মাস 1 বছরও শেখানো সম্ভব না, এটা আপনাকে কাজ করেই শিখতে হবে। বাট আপনি যেটা করতে পারেন, ডাইংয়ের বেসিকটা রপ্ত করতে পারেন। সেটা কী হবে? ডাইংয়ে যায় প্রথমে আপনি যে জিনিসটা শিখবেন, কোন কাপড় কোন প্রসেসে ডাইং হয়, ফেব্রিক টাইপ, ডাইং টাইপ, হ্যাঁ, এবং ডাইং প্রসেস। এখন সিপিবি আছে, ওভেনের কম্পোজিট সিপিবিটা বেশি হয়, ফুল প্যাচ ডাইং আছে। ফেব্রিক টাইপ কি, ধরেন কটন কাপড় 80 ডিগ্রিতে ডাইং হয়, রিঅ্যাক্টিভ ডাইং হয়। পলিস্টার কাপড় অ্যাসিড ডাই হয়, ডিসপার্স ডাই হয়। তো এই যে কী কাপড় কী ডাইং হবে এবং কোন প্রসেসে ডাইং হবে, এটা আপনাকে শিখতে হবে। এই জিনিসটা আপনি শিখতে পারেন, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। এনজাইম পার্সেন্টেজ কত থাকে,
সেটা শিখতে হবে, পিএইচ কত রাখতে হয় সেটা শিখতে হবে। তো এগুলো প্রচুর ইনডিপ জিনিস। তো বেসিক্যালি যেটা জাস্ট ফিগার আউট করবেন, আপনি যদি ডাইনিংয়ে যাওয়ার পর বলা হয় বাবা কী শিখবা, তো দুটো জিনিস শেখার জন্য বলবেন যে স্যার এত ইনডিপ জিনিস তো আমার শেখানো শিখতে পারবো না তো সব শর্ট টার্মে, আমাদের দুটো জিনিস খালি বোঝায় দেন। ডাইংয়ের কাপড় লোডিং থেকে আনলোডিং পর্যন্ত পুরো ফ্লোচারটা কী কী কাজ হয় আইডিয়া নেন, ওটার থেকে অনেক কিছু বুঝবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কী কাপড় কোন ওয়েতে ডাইং হয়, কটন কোন ওয়েতে ডাইং করেন, পলিস্টার কোন ওয়েতে ডাইং করেন, ভিসকস কোন ওয়েতে ডাইং করেন, মিলান্স কোন ওয়েতে ডাইং করেন, গ্যান্ডাইড হলে কেমনে ওয়াশ করেন। এরপরে আসে কোন কাপড় কোন টেম্পারেচারে ডাইং করেন, পিএইচ কত রাখেন, এনজাইম পার্সেন্টেজ কত রাখেন, দ্যাটস ইট। এটা শিখেন ইন্টার্নশিপের জন্য অনেক। এরপরে গোয়িং ফরওয়ার্ড আপনি যখন ফিনিশিংয়ে যাবেন, ফিনিশিং একটা জিনিস যে সবসময় ডাইংয়ের সাপোর্টিভ থাকতে হয়। ডাইংয়ে যদি আপনি শেড 19-20 নামান, ফিনিশিং অনেক সময় সেটাকে রিকভার করে দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফিনিশিংকে আমি সবসময় বলতাম যারা সুইপিং ওয়ার্ক মানে তারা নিজের জন্য কম মানুষের জন্য বেশি কাজ করে। এই যে নিটিং করে মেশিন ধরে নিটিং করছেন, কাপড়ের উইথ কম আসছে, জিএসএম বেশি আসছে বা জিএসএম বেশি আসছে, উইথ ঠিক আছে, এই ফিনিশিংয়ের লোক তার ওই যে বড় একটা স্ট্যান্ডার্ড মেশিন আছে, ওই বড় স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে ওই ধরনের প্রবলেমগুলো সর্ট আউট করে দেবে। কাপড়ের একটা অপশন আসছে, অপশন ঠিক করে দেবে, জিএসএম হয়ে আসছে একটু লো করে দেবে, সিঙ্কেস ফেল আসছে, সিঙ্কেস ঠিক করে দেবে। তো ফিনিশিং যে কাজটা করে মোস্ট ইম্পর্টেন্টলি ডাইং নিটিংয়ে যত খুঁত থাকে কাপড়ে, যত লিমিটেশনস থাকে সব দূর করে দেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুরো কাপড়টাকে গর্জিয়াস করা, একটা গুড আউটলুক দেওয়া, এটা হচ্ছে ফিনিশিংয়ের কাজ। ফিনিশিং ডাজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক হেয়ার। ফিনিশিং পুরো ফেব্রিকের টেক্সচারটা টেক্সচারটাই চেঞ্জ করে দেয়। ফিনিশিংয়ে গিয়ে ফিনিশিংয়ের বেসিক মেশিন স্ট্যান্ডার্ড, কম্প্যাক্টিং, ড্রায়ার, হাইড্রো, এগুলো দেখবেন, শিখবেন। ফিনিশিংয়ের স্ট্যান্ডার্ডের প্রসেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখবেন। তো ফিনিশিং হওয়ার পর কাপড় স্টোরে চলে যায়, আপনারা স্টোরে গিয়েও কাপড় কিপিং স্টোরিং দেখবেন, কারণ এরপর থেকে শুরু হয় বিশাল ভুলের সিলসিলা গার্মেন্টসে। কাপড় ধরেন আপনার এই কাপড়ও চিলি পাইপার, এক কাপড় কেমার্ডের, আর একটা চিলি পাইপার আছে সে ধরেন আরেক কাস্টমার H&M-এর বা ক্যারিফোরের। তো দুইটা চিলি পাইপারের কালারের নামই চিলি পাইপার, কিন্তু দেখতে দুইটা এক না। তো গার্মেন্টস হরও এটা H&M-এর চিলি পাইপার আইনা ক্যারিফোরে কেটে ফেলছে, এটা প্র্যাকটিক্যালি হইতে থাকে। ওই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে স্টোর কীভাবে স্টোর ফেব্রিক কিপ করতেছে এবং কীভাবে ইস্যু করতেছে এটা বোঝা, নাহলে এই ধরনের মিস্টেক আপনাদের হতে পারে। তো যখন আপনি গার্মেন্টস কাটিংয়ে যাবেন, গার্মেন্টস কাটিংয়ে যাওয়ার পর দেখবেন তারা কীভাবে কাটিং করে, কাটিংয়ের প্রসেসটা কি। কাটিংয়ের প্রসেসটাতে আসলে টেকনিক্যাল জটিলতা আছেও আবার নেইও, কারণ সব কাপড় সবভাবে কাটিং করা যায় না। আর কাটিংয়ে হচ্ছে কাপড়ের যদি ডিফিকাল্ট কিছু প্রবলেমস থাকে, লাইক শেডিং, ডায়া বা উইথ ছোটো বড়ো হওয়া, তারপরে হচ্ছে আপনার কাপড়ের মধ্যে মাঝে মাঝে সেলভেজ থাকে, লুজিয়ান থাকে, হোল থাকে, এ ধরনের নানা লিমিটেশন রিকভার করে কাটিং কাপড় কেটে থাকে। তো কাটিংয়ে যে সেই জিনিসটা দেখবেন। এবং কাপড়ের কাটার একটা ব্যাপার আছে, আপনি সব কাপড় আসলে এক ওয়েতে কাটতে পারবেন না। আপনি 100% কটন কাপড় 7 মিটারের লে দিয়ে কাটতে পারেন, ওকে। ইয়ারডাইট কাপড় 2 মিটারের বেশি লে দিয়ে কাটবেন, কাপড় বডির মধ্যে পার্ট শেডিং হবে, স্ট্রাইপ ম্যাচ করবে না। আবার প্রিন্টেড কাপড়, প্রিন্ট বুঝে প্রিন্টেড কাপড় আর একটা সুন্দর জিনিস, প্রিন্টেড কাপড়ের অল ওয়েতে কাটতে পারবেন না, যে কোনো এক ওয়েতে কাটতে হবে, বা যেভাবে মেশিন করা থাকে সেভাবে কাটতে হবে। তো সেই জিনিসটা আপনার কাটিংয়ে যা দেখতে হবে, এবং কাটিংয়ে যাওয়ার দ্বারা এই জিনিসগুলোই দেখবেন যে কোন কাপড় কীভাবে কাটবেন, কী ওয়েতে কাটা হয়, লে কীরকম দেওয়া হয়, প্লাই হাইট কত হয়। কারণ স্পান্ডেক্স কাপড় যেটা ল্যাকড়া স্পান্ডেক্স, এটা যখন লে দেওয়া হয়, লের পাশে কাপড় কার্লিং করে। তো কার্লিং করে আপনার লে হাইট যদি 6 হয়, কর্নারের হাইট হয়ে যায় 9.5। 9.5 হাইট হইলে কোনো মেশিন দিয়ে আপনি কাপড় কাটতে পারবেন না, পারবেন খুবই ডিফিকাল্ট হবে। তো এই জন্য ইউ হ্যাভ টু নো দিস থিং ইন দ্য কাটিং। দেন আসেন সুইং সেকশন, এটা আরও ইনডিপ জিনিস। তবে সুইংয়ের টেকনিক্যাল জিনিসের চাইতে আমরা যারা কাজ করি আমাদের প্রোডাক্টিভিটি কীভাবে বের করা যায় যে জিনিসটা শেখানো হয়, কিন্তু আপনারা সুইং মেশিনের প্রসেসগুলো শিখবেন, সুইং কোথায় কোন প্রসেসে কী হয়, এটা গার্মেন্টস ওয়াইজ ভ্যারি করে। এখন এখানে আপনাদের বুঝতে হবে যে আপনি কোন গার্মেন্টসে গিয়েছেন এবং কী প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। টি শার্টের সুইং প্রসেস একরকম, ট্রাউজারের একরকম, লেগিংসের একরকম, শার্টের একরকম, জিন্সের একরকম। তো সুইংয়ের ইন্টারনাল একটা সুইং প্রসেস থাকে, আপনাদেরকে সেই পুরো প্রসেসটার মধ্যে গ্রো থ্রু করতে হবে, জাস্ট কনসেপশন নেওয়া। তো সুইংয়ের পরে আসে গার্মেন্টস ফিনিশিং। গার্মেন্টস ফিনিশিংয়ে আসলে ওরকম জটিল টেকনিক্যাল কিছু জিনিস থাকে না, এখানে ম্যাক্সিমাম জিনিসটা থাকে ফলো আপ দেওয়া, কিন্তু আপনাদের দেখা দরকার, কারণ এখানে একটা মজাদার জিনিস হয় অ্যাসর্ট প্যাক, সিঙ্গেল প্যাক। তো প্যাকিংয়ের কিছু ব্যাপার থাকে বোঝার মতো, গার্মেন্টস যেভাবে বাইরের কাছে রিপ্রেজেন্ট হবে ওটা ওইখানেই ঠিক হয়, সো ওইখানেও কিছু বোঝার ব্যাপার থাকে। তো গার্মেন্টস ফিনিশিং দেখতে পারে। এখানে আমি আরেকটা জিনিস যেটা বললাম যে আমি মেনশন করিনি, সেটা মানে ফ্লোচারটা আমি আসলে দেখাই না,
সেটা হচ্ছে আই টাইম স্টাডি। তো সুইংয়ের মধ্যেই এই দুইটা ডিপার্টমেন্ট আসলে কাজ করে। আই আর টাইম স্টাডিকে অনেকে এক মনে করলেও এটা আসলে দুটো ডিফারেন্ট জিনিস। আই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যে আপনার ইফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। টাইম স্টাডি এই ইফিসিয়েন্সিটাকে ফ্লোর স্টাডি করবে। টাইম স্টাডির লোকজন ফ্লোরে ফ্লোরে ঘুরবে, যদিও এটা আইয়ের একটা সাব ডিপার্টমেন্ট, বাট কাজটা আলাদা। ও ফ্লোরে ঘুরবে, অপারেটরদের অবজার্ভ করবে, টার্গেট সেট করবে। আই এখানে আপনার পুরো ইফিসিয়েন্সি প্ল্যানটাও করবে, সাথে সাথে আই এসএমবি করবে। এসএমবির উপর বেস করে আপনার গার্মেন্টসের কস্টিং হবে, কয় মিনিট একটা গার্মেন্টস হয় সেটার উপর ধরে। তো আই আর টাইম স্টাডি এই জিনিসটাও ম্যান্ডেটরি দেখার জন্য এটা দেখবেন। এরপরে যখন হচ্ছে আপনার আরেকটা পোর্শন থাকে প্ল্যানিংয়ের, গার্মেন্টস প্ল্যানিং, ফেব্রিক প্ল্যানিং। গার্মেন্টস প্ল্যানিংকে অনেকে বিজনেস প্ল্যানিং বলে থাকে। বিজনেস প্ল্যানিংয়েই আসলে ফ্যাক্টরির ক্যাপাসিটি প্ল্যানিং হয়, তারপরে হচ্ছে কোথায় কত লাইন ফাঁকা, শিপমেন্ট কোনটা ডিলে হবে, কোনটা আগে যাবে, সেটা গার্মেন্টস প্ল্যানিং প্ল্যান করে। আর ফেব্রিক প্ল্যানিং হচ্ছে ফেব্রিকের ডাইংয়ের প্ল্যানটা করে। তো এই সব সেকশনগুলোতে নর্মালি আসলে অ্যাক্সেস দিতে চায় না। যদি পান তাহলে অবশ্যই দেখে নেবেন, দ্যাট উইল বি ভেরি বেটার টু ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার বিজনেস। আর এরপরে আসি মার্চেন্ডাইজিংয়ে। তো মার্চেন্ডাইজিংয়ে যেটা বললাম যে মার্চেন্ডাইজিংয়ে সব জায়গায় আসলে সুযোগ দিতে চায় না। তো যদি আপনি পান তাহলে মার্চেন্ডাইজিংয়ে গিয়ে একটা অর্ডার কীভাবে ডেভেলপ হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করবেন। কস্টিং, ডেভেলপমেন্ট, প্রকিউরমেন্ট কীভাবে হয়, গুডস পারচেস কীভাবে হয়, ইনহাউস হয় কীভাবে, এবং এরপরে হচ্ছে শিপমেন্ট কীভাবে যায়। তো মার্চেন্ডাইজিং আসলে দেখার কী আছে এটা যদি বলতে চাই তাহলে আমার আরেকটা কন্টেন্ট ছিল যেখানে আমি মার্চেন্ডাইজিংয়ের কাজগুলো নিয়ে আইডিয়া দিয়েছি, সেটা দেখতে পারেন, তাহলে আইডিয়া করতে পারবেন। বাট ইন্টার্নশিপ স্টেজে কস্টিংয়ের আইডিয়াটা নিতে পারেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর মার্চেন্ডাইজিংয়ে একটা অর্ডার কীভাবে ফলো আপ করে বা কীভাবে উঠে সেটা দেখতে পারেন। তো এই একটা সহজ কনসেপশন দেওয়ার চেষ্টা করলাম আসলে, যে নিট কম্পোজিট ইন্টার্ন হলে আপনি কী করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে আমরা ওভেন কম্পোজিট সহ আলোচনা করব, ওয়াশিং নিয়ে আলোচনা করব। তো এটাই বেসিক আইডিয়া আসলে। আর আপনাদের সুবিধার্থে যেমন আমি বলেছিলাম যে আমি এটাকে একটা শিট আকারে রেডি করে রাখবো, ওটা আসলে আমার একদিন সময় লাগবে। তো আপনাদের যদি কারো আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন বোধ করেন, আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ লক করে আমার থেকে ফাইলটা নিয়ে নিতে পারেন। আশা করি আমার এই ফাইলটা আপনাদের কাজে লাগবে, এবং আমারও আসলে ওটাই ইচ্ছা আপনাদের কাজে লাগার জন্য পুরো ডিটেলসটা ডিসক্রাইব করা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।